হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। এই বিশাল আলোকিত পৃথিবীর মাঝে আমার জীবনটা ছোট্ট এক টুকরো কালো মেঘে ঢাকা। একটা ছোট্ট ডিঙি নৌকায় যেমন সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব না, ঠিক তেমনই আমার জীবনটা এই কালো মেঘের ছায়া থেকে বেরিয়ে আসা সম্ভব না। তবুও পিছু পা হাঁটেনি, আলোর পথের দিকে নিজেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টায় চালিয়ে যাচ্ছি। অতীতের কিছু কথা ভুলে থাকাই আমার জন্য ভালো হবে, তাই সব কিছু ভুলে থাকার জন্য নিজেকে শিক্ষা জগতে ঢুকিয়ে ফেলি। প্রথমে চট্টগ্রাম ভার্সিটিতে অ্যাডমিশন নেই, তবে বেশি দিন টিকে থাকতে পারিনি, নিজেকে মানিয়ে নিতে পারিনি। ওখানে চলে আসি ঢাকা ভার্সিটিতে। অনার্স তৃতীয় বর্ষে ভর্তি হই। হঠাৎ করে তৃতীয় বর্ষে ভর্তি হওয়ার স্যার এবং অনেকেই কেমন যেন ভাবতে লাগলো। আবার স্যারই সমাধান করে দেয়, হয়তো অন্য ভার্সিটি থেকে বদলি হয়ে এখানে এসেছে। আজকে আমার ঢাকা ভার্সিটিতে দ্বিতীয় দিন। খুব কাউকে তেমন চেনা নেই, কারোর সাথে বন্ধুত্ব করা নেই। আমার বন্ধুত্ব কোমরে গুজে রাখা বন্দুকটার সঙ্গে, কখনো ধোঁকা দেয় না। প্রথম ক্লাসটা পিছিয়ে যাওয়ায় আমি একটা গাছের নিচে বসে থাকি। সবাই বন্ধু বান্ধবী নিয়ে ঘোরাঘুরি করে, আর আমি একা একজন মানুষ বসে আছি এক কোণে। ঠিক তখনই কিছু ছেলে এসে আমার কাঁধে হাত রাখে। কিরে, নতুন নাকি? তাদের মধ্যে এক বিচ্ছু ছেলে বলে, তাদের দেখে মনে হয় দ্বিতীয় বর্ষে হবে। জি ভাইরা, নতুন। আরে বড় গলায় কথা বলে দেখ, কত বড় সাহস ওর। ওই সিনিয়রদের সম্মান দিতে হয়, জানোস না? এখনই কানে ধর। আমি তো তাদের কথায় পুরো অবাক হয়ে আছি। যার নাম শুনলে বড় বড় গ্যাং লিডারের হাঁটু কাঁপে, তাকে বলছে কানে ধরতে। কিন্তু ভালো হতে চাই, তাই কানে ধরে সরি বললাম। হ্যাঁ ঠিক আছে, আগামীতে যেন এমন ভুল না হয়। এখন এখানে দাঁড়িয়ে গায়ের শার্ট খোল। কি আর করব, রাগটা কন্ট্রোল করে শার্টের বোতাম খুলতে যাব। তখনই সাগর এসেই ওই বিচ্ছুদের একটা লাঠি দিয়ে পিটানো শুরু করে দেয়। সাগর ভাইয়া, আমাদের মারতেছেন কেন? ওই তোরা জানিস ও কিসে পড়ে? ভাইয়া, উনি বললো যে উনি নতুন। ওই তোরা মানুষ থেকে বুঝতে পারিস না যে কে কোন ইয়ারে পড়ে? ভাইয়া আসলে বোঝা যায় না ভাইয়াকে দেখে। ও তৃতীয় বর্ষের ছাত্র, তোদের থেকে এক ব্যাচ সিনিয়র। তখনই ওই বিচ্ছুগুলো আমার হাতে ধরে ক্ষমা চেয়ে কানে ধরে দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে বললাম যে ওদের ক্ষমা করে দিয়েছি। সাথে সাথেই ওখান থেকে চলে যায় ওরা। আর তখনই সাগর বলে ওঠে, এই ছেলে, তোমাকে তো দেখলাম আমাদের ক্লাসে, তা ওদের কিছু বললে না কেন? আসলে ভাইয়া, গেঞ্জাম আমার ভালো লাগে না। এই ভাইয়া কি আমরা একসাথে পড়ি তাই ভাইয়া না? সাগর বলবি। আর তোর নামটা তো জানা হলো না, তোর নাম কি? জি, আমার নাম রাফসান। ও সুন্দর নাম। তা কোথা দিয়ে আসছো এই ভার্সিটিতে? এখন কি বলবো তাকে, কিছুই বুঝতে পারতেছি না। আমি চট্টগ্রাম ভার্সিটি থেকে এসেছি। তুমি মনে হয় এখানকার স্থানীয়। হ্যাঁ, আমি স্থানীয়। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে জানিও কেমন? এখন যাও ক্লাসে, আমি আসি। আচ্ছা, আমরা তুমি থেকে তুইতে আসতে পারি? আসলে ক্লোজ ফ্রেন্ড হতাম আর কি। আরে তুই তো আমার মনের কথাটা বলে ফেলেছিস। তাহলে চল ক্লাসে। আবে দাঁড়া, নতুন বন্ধু যখন হয়েছিস তাহলে আর ক্লাস করা লাগবে না আজ। দেখ ভাই, বন্ধু মানে এটা না যে বাজে পথে নিয়ে যাবি। বন্ধুই কিন্তু বন্ধুকে ভালোর পথে নিয়ে আসতে পারে। একজন ভালো আদর্শ বন্ধু চাইবে না তার বন্ধু খারাপ পথে যাক। আর তুই তো মনে হয় একদিনও ক্লাসও করসনি। 2-3 দিন ক্লাসে করে দেখ, পড়ালেখায় কত মজা। একবার মজা পেলে আর ছাড়তে চাইবি না। ভাই, এই কথাটা আমার মাথায় আসছে না। আচ্ছা চল ক্লাসে। এটাই করলে ভালো হবে। তারপর দুজন মিলে ক্লাসে চলে যাই।
ক্লাসে আজ দুজন প্রথম সিটটাই দখল করে রাখি। হে কি, এক এক করে ক্লাসরুম ভরে যাচ্ছে আর সবাই সাগরের দিকে তাকাচ্ছে, ভাবছে এটা কি করে সম্ভব। কিছুক্ষণ বাদে স্যার ক্লাসরুমে ঢোকে আবার বাইরে চলে যাচ্ছে। তখন সাগর দাঁড়িয়ে বলে, স্যার চলে যাচ্ছেন যে? আমি মনে হয় ভুল ক্লাসে চলে আসছি। না স্যার, ভুল ক্লাসে না, ভুল মানুষকে শুধু নজর দিয়ে চলে যাচ্ছেন। আমার চোখের ভুল না তো, আজ সত্যি কি সাগর ক্লাসে আসছে? ঠিক তখনই স্যার ক্লাস শুরু করে বেশি কথা বলেনি। ক্লাস শেষ করে স্যার চলে যাওয়ার পর আমি সাগরকে বলি, কিরে কেমন লাগলো ক্লাস? ধুর, বিরক্তিকর, এর থেকে বাইরে আড্ডা দিলে ভালো হতো। তুই বাইরে যাবি নাকি ক্লাস করবি? 5 মিনিট পরেই তো একটা ক্লাস আছে, সেটা করি। তুই থাক, তোর ক্লাস নেই, আমি চললাম। বলেই সাগর চলে গেল বাইরে। আর আমি আবার একাকিত্ব ফিল করতেছি। চুপচাপ বসে একটা গল্পের বই পড়তেছিলাম। ঠিক তখনই হৃদয়, নীল, রাহুল এরা 3 জন আসে পরিচিত হতে আর পরিচিত হয়ে যায়। তাদের সাথে তেমন ভালো বন্ধুত্ব করতে পারিনি, তুমিতেই আছে। আস্তে আস্তে হয়ে যাবে। সেদিন ক্লাস করে বাসায় ফিরে নিজের চেহারাটা আয়নায় তাকিয়ে দেখি, এই চেহারায় কোথাও লেখা আছে নাকি আমি অপরাধী? আমি তো অতীতটাকে ভুলে থাকতে চাই। বারবার কেন মনে পড়ে অতীতটা? নিরিবিলি একা, আসলেই অতীতটা আমাকে ঘিরে ধরে। মানুষের ভিড়ে কখনো আমাকে অতীতটা তাড়া করেনি। আয়নাতে এখন নিজের চেহারাটাকে দেখতেও খারাপ লাগতেছে। তাই হাতের কাছে একটা বোতল পেয়ে বোতলটা দিয়ে আয়নাটা চূর্ণ বিচূর্ণ করে ফেলি। বিছানায় শুয়ে পৃথিবীর সব কিছু ভুলে একটা ঘুম দেই। ঘুম থেকে উঠে হালকা নাস্তা করি। দুপুরের নাস্তা করে বিকেলে পূরণ করে দিয়েছি। পরন্ত বিকেল, সূর্যটা লাল হয়ে আসছে, কি সুন্দর প্রকৃতির দৃশ্য। তাই চলে যাই ছাদে হাতে গিটারটা নিয়ে। টুংটাং গিটারের তারে মনে সুর ফুটিয়ে তুলতে পারতেছি না। তখন ছাদের কোণে একটা কবুতর দেখতে পাই, নিরিবিলি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমার মতোই শান্ত প্রতীক। ঠিক সেই সময় আর একটা কবুতর এসে তার পাশে দাঁড়ায়। আর সেই নিচুপ কবুতরটা আবার সেই চঞ্চলভাবে পাশের কবুতরটার সাথে মনে হচ্ছে তার সব সুখ বিলিয়ে দিচ্ছে। ঠিক তখনই আমার মাথায় চিন্তা আসলো, আমার জীবনেও কাউকে নিয়ে আসব না। আমার অন্ধকার জীবনে কাউকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করার আমার অধিকার নেই। তাই যেমন আছি তেমনই ভালো। ছাদে আর বসে থাকতে পারলাম না, নিচে রুমে চলে আসি। আমি মাস্তান ছিলাম না, একজন মেধাবী ছাত্র ছিলাম। স্কুল থেকে ভার্সিটিতে প্রথম বর্ষ পর্যন্ত আমি সব সময় প্রথমই থাকতাম। প্রথম হওয়ার চান্স নেই। হঠাৎ বাবা মা ভাই বোনকে হারিয়ে এখন আমি একা। তাদেরকে খুন করেছিল এআর গ্যাংয়ের কিছু গুন্ডা। হর্ডারটা ছিল আবির আর রিফাতের। বাবা ছিল একজন পুলিশ অফিসার। তার কাছে এআর গ্যাংয়ের অনেক গোপন তথ্য ছিল। তা দিয়ে এআর গ্যাংয়ের উপর হামলা করবে। তার আগেই বাবার বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু, বাবার সাথে বেইমানি করে সব তথ্য বলে দেয় এআর গ্যাংকে। রাতের অন্ধকারে এসে সবাইকে খুন করে চলে যায় তারা। আমি তখন হোস্টেলে ছিলাম, তাই আমার কিছু করতে পারেনি। তবে সেই বাবার বিশ্বাসঘাতক বন্ধুটা পরের দিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আমার মা বাবাকে হারিয়ে আজ আমি মাস্তান। একজন ভালো ছেলে যদি খারাপ হয়, তাহলে তার থেকে খারাপ কেউ হতে পারে না। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি খেয়ালও ছিল না। সকালে ঘুম থেকে উঠে হালকা ফ্রেশ হয়ে নিজের নাস্তা নিজে তৈরি করে খাওয়া দাওয়া করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। একটা বানানো প্যান্ট, একটা ঢিলেঢালা শার্ট, মাথায় তেল দিয়ে চুল আঁচড়িয়ে যাচ্ছিলাম ভার্সিটিতে। মাঝপথে একটা গাড়ির চাকার পানিতে আমার শার্টের 12টা বেজে গেছে। গাড়িটা একটু দূরে গিয়েই থেমে যায়, আবার পিছনে আসে, আর সেখান থেকে নেমে আসে একটা পরী। আমি হাঁ করে তাকিয়েছিলাম তার দিকে,
কিন্তু সে তা বুঝতে পারেনি। আমার কাছে এসেই সরি আমি বুঝতে পারিনি আপনার এমন হবে, এই নেন। বলেই আমার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলে একটা শার্ট কিনে নিতে। যখন আমাকে টাকা দিয়ে শার্ট কিনতে বলে তখনই তার মনটা বুঝতে পেরে যায় মেয়েটা যতটা সুন্দর তার থেকে ওর মনটা আরও বেশি পরিষ্কার। এমন মানুষ আজকাল খুব কম পাওয়া যায়। ব্যস্ত শহরে কারো হয়তো বাঁধবে না এমন একজন মানুষের শার্ট নষ্ট হলে। তবুও যে মেয়েটার কাছে খুব ভালো লাগলো। মেয়েটা চলে গেল। আমি বাসায় গিয়ে শার্ট চেঞ্জ করে আবার ভার্সিটিতে চলে আসি। তখন একটু লেট হয়ে যায়। তাড়াতাড়ি করতে গিয়ে দৌড়ে রুমে ঢুকতে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যাই। মেয়েটা উঠেই আমাকে বলে, আপনি চোখে দেখেন না, অন্ধ নাকি? মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না ইডিয়েট? আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে আর তাকালাম না। এ তো সেই গাড়িওয়ালা মেয়েটা। আর মেয়েটাও এতক্ষণ আমাকে না দেখেই কথাগুলো বলতেছিল। আমাকে দেখতে পেয়ে ও হ্যালো, আপনি এখানে? আমি নিশ্চুপ, কথা নেই মুখে। মাথা নিচু করে আমার বইগুলো পড়ে গেছে সেগুলো তুলছি। এই যে আসলে সরি, তখন একটু তাড়া ছিল তো ভালো করে সরি বলতে পারিনি। আপনার চেহারা দেখে তো মনে হয় না ভার্সিটিতে পড়েন, তবুও আপনার সাথে কথা বলে ভুল করলাম আমি। আগে কথা বললাম দেখে নিজেকে শাহরুখ বা সালমান ভাবিয়েন না, বুঝেছেন? একেবারে জোকার লাগতেছে আপনাকে। বলেই ক্লাসরুমের ভিতরে ঢুকে গেল। আমিও বইগুলো গুছিয়ে রুমের মধ্যে ঢুকে নিজের সিটে বসে পড়লাম। আর ভাবতেছি প্রথম 2 দিন তো ওকে দেখিনি, হয়তো এই 2 দিন আসেনি ও ভার্সিটিতে। পুরোটা ক্লাস আমি ওর দিকে আর চোখে তাকিয়েছিলাম। ওর রাগে লাল হওয়া চেহারাটা দেখে আবার ত্রিপাল ক্র্যাশ খাই। কিন্তু তখনই মনে হয় আমি যেমন, এতে কাউকে চড়ানো ঠিক হবে না। তবে তাকিয়ে সুন্দর উপভোগ করতে কেউ বাধা দেয়নি। মানুষ সুন্দরের পূজারী, আমিও তার বিপরীত না। এমনভাবে রাগে ফুলতেছে যে কেউ বুঝবে। আর মেয়ে হলে তো কথাই নেই। মনে হচ্ছে এই প্রথম কেউ ওকে ইগনোর করে চলছে, কথা বলেনি। ও নিজে আগে কথা বলে রিপ্লাই না পেয়ে নিজেকে নিজের কাছে অপমান বোধ করতেছে। তখনই বুঝে ফেলেছি মেয়েটা আমাকে শান্তিতে থাকতে দিবে না। ক্লাস শেষে বাইরে বেরিয়ে একটা গাছের নিচে বসেছিলাম। তখন জ্যোতি আর ওই মেয়েটা আসে। জ্যোতি বলা শুরু করলো, ভাইয়া, আপনি কাজটা একদমই ঠিক করেননি। মেঘের সাথে কথা না বলে ও তো আগে কথা বলা শুরু করছিল। আপনার ওকে সরি বলার দরকার ছিল। দুজনের দোষী ধাক্কা খেয়েছিলেন। তখনও চুপ, কিন্তু পরীটার নামটা জানতে পারলাম, মেঘ। আহা, নামটাও সুন্দরময়। ভাইয়া, এত ভাব কেন আপনার? সরি মেঘ। বলেই ওখান থেকে চলে আসলাম। ইস, নিজের মনের মধ্যে কেমন কেমন যেন হচ্ছে, একটা আলাদা ফিলিংস। মেয়েদের ইগনোর করে চলাটার আলাদাই মজা। এরও একটা কারণ আছে, সেটা পরে বলবো। আমার এমন ব্যবহার দেখে মেঘ আর জ্যোতি দুজনে আশ্চর্য। আমার এত কিসের দেমাগ? কে আমি ওদের জন্য? ভার্সিটির সব থেকে হ্যান্ডসাম ছেলেরাও পাগল, আর আমি কিনা ওদের ইগনোর করেছি। ক্লাসের উদ্দেশ্যে হাঁটতেছি, তখনই পিছন থেকে সাগর আমাকে টেনে ধরে। ওই তুই 3 দিন হলো না ভার্সিটিতে আসছিস, এর মধ্যে আমার জ্যোতির দিকে হাত দিয়েছিস? ওই জ্যোতি তোর সাথে কি বলল? আজ পর্যন্ত জ্যোতি আমার সাথে কথা বলেনি, আর তোর সাথে নিজে থেকে কথা বলতে গেছে কেন? 3 বছর থেকে চান্স নিচ্ছি ওর পিছনে, কিছুই কাজ হচ্ছে না। আরে ভাই, জ্যোতি শুধু মেঘের জন্য কথা বলতে আসছিল। ওকে, তোর আর জ্যোতির আমি মিল করে দিচ্ছি। তুই এখন আমাকে একটা থাপ্পড় দে। কেন তোকে মারতে যাব কেন আমি? তোরে যা বলছি সেটা কর, আর আমি একটা জিনিস লাগিয়ে দেব, শুধু ওইটা মুছে ফেলবি, পানি দিয়ে ধুয়ে দিবি না। ওকে। বলেই একটা থাপ্পড় দেয় সাগর। মোটামুটি একটু ব্যথা পাই। আর আমি ওর কাছ থেকে জ্যোতি আর মেঘের দিকে যাচ্ছি। আবার তার আগে সাগরের হাতে একটা মাথা ব্যথার মুভ মলম দিয়ে আসি, আর বলছি চোখের নিচে একটু লাগাতে। সাগর সেটাই করলো।
আর এক জায়গায় বসে পড়ল। আর আমি চলে আসি জ্যোতি আর মেঘের কাছে। সরি মেঘ, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার এত ভাব নেওয়া উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিও। আর ধাক্কাটা আমি ইচ্ছে করে দেইনি। মেঘের অভিমানটা একটু কমেছে, কিন্তু তার অপমান হওয়ার ভাবটা এখনো আছে। জ্যোতি আমার সাথে কথা বলে। এই, আপনাকে সাগর থাপ্পড় দিল কেন? আসলে জ্যোতি আপু, সাগর আমাকে আপনার সাথে দেখে ভাবছিল আমি আপনাকে টিচ করতেছি, তাই আমাকে থাপ্পড় দিছে। যখন বললাম আপনি মেঘের জন্য এখানে আসছিলেন, তখনই ওর চোখে আপনার জন্য পানি দেখতে পেলাম। খুব বেশি ভালোবাসে আপনাকে সাগর। সাগর আমার জন্য কাঁদবে? কি মজা। আপু, বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার দেখে আসেন। আর মেঘ, সরি বলেই ওখান থেকে চলে আসি বাসায়। ভার্সিটিতে আর থাকলাম না। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। খাবার বুয়া এসে রান্না করে দিয়ে গেছে। ঘুম থেকে উঠে ছাদে একটা গল্পের বইয়ের সাথে এক কাপ কফি। মুহূর্তটা ভোলার মতো না। কেমন করে সময়গুলা কেটে গেল বলার মতো না। পরের দিন ভার্সিটি যাওয়ার পথে আমাকে কিছু ছিনতাইকারীতে ঘিরে ধরে। মোট 3টা যুবক, হাতে একটা করে চাকু মাত্র। তাদের মধ্যে একজন বলে, ওই, তোর কাছে যা যা আছে সবকিছু দিয়ে দে। ভাই ভাই, আমারে সাইরা দেন, আমার কাছে কিছুই নেই, বিশ্বাস করেন ভাই। ওই, ওরে চেক কর তো, শালা মিথ্যা বলতেছে, দিওনি ঢুকিয়ে। ভাই ভাই, চেক করার কি দরকার? ভাই, আমার কাছে কিছুই নেই ভাই। আবার বেশি কথা বলস, ওই চেক কর। ভাইয়া, আমি দিচ্ছি সব। ওদের সাথে একটু মজা নেওয়া গেল। ভয় পাওয়ার একটু অভিনয়, সেটা কি ওরা ধরতে পারবে? কখনোই না। আমি এমনভাবে হাসছি যে কেউই চিনতে পারবে না। প্রথমে পকেটে থেকে টাকা, মোবাইল, ঘড়ি ওদের হাতে দেই। পড়ে কোমর থেকে বন্দুকটাও বের করে ওদের হাতে দেই। বন্দুকটা ওদের হাতে দিতেই ওদের চেহারা দেখার মতো ছিল। আমার হাসি পাচ্ছিল ওদের চেহারা দেখে। সরি ভাই, চিনতে পারিনি আপনাকে। আমরা তো ছোটখাটো ছিনতাইকারী, এই মেশিনটা পর্যন্ত যেতে পারিনি। ভাই, ভুল হলে মাফ করে দেন ভাই। ওই, তোরা ভাইয়ের সব কিছু যেখানে ছিল সব ফিরিয়ে দে, তাড়াতাড়ি কর। ওরা আমার সব কিছু আগের মতো রেখে পকেটে ঢুকিয়ে দিয়ে সবাই মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেছে। পরে আমি আমার মতো হয়ে ভার্সিটিতে চলে গেছি। গেট দিয়ে ঢুকতেই মেঘ আমাকে ডাক দেয়। এই রাফু, আমি তো শুনেও না শোনার অভিনয় করে হাঁটতেছি। তখনই মেঘ দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়। এই তোমার প্রবলেমটা কি? কখন থেকে ডাকতেছি, শুনতে পাচ্ছ না? কানে কম শোনো নাকি? কম শুনবো কেন? আর আপনি আমাকে কখন ডাকলেন? আমি যে তোমাকে রাফু রাফু করে ডাকতেছি, তুমি শুনতে পাচ্ছ না? অথচ পুরো ক্যাম্পাসের মানুষ টের পেয়ে গেছে আমি তোমাকে ডাকতেছি। সবাই টের পেলেও আমি পাইনি। আপনি তো রাফু বলে ডাক দিয়েছেন। তো আমার নাম তো রাফু না, আমার নাম রাফসান। তো এখন রাফসানকে রাফু বললে কি শুনতে পারবো? যাই হোক, তোমার নাম আমি রাফু বলেই ডাকবো। আর হ্যাঁ, তুমি আমাকে আপনি আপনি করতেছো কেন? আমরা তো একই বর্ষে পড়ি, তাই কোনো আপনি না, তুমি করে বলবা। আচ্ছা, তুমি করে বলবো, চলি যাই। আজীব তো। ওই, আমি তোমাকে যেতে বলেছি নাকি তুমি বাই বলতেছো? না মানে, মেয়ে মানুষের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। তোমাকে কে তাকাতে বলেছে? মাটির দিকে তাকিয়ে কথা বলবা। মাটির দিকে তাকাতেও পারি না। আর সামনে যে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো এত এত কুৎসিত যে চোখ দুটো শুধু ওই চোখের দিকেই চলে যায়। ওই, কি বললা তুমি? আমার চোখ দুটো কুৎসিত? আমি কি আর ওখানে থাকি? এক দৌড়ে একদম ক্লাসের ভিতরে চলে আসি। বাবা, বাঁচলাম। কিছুক্ষণ বাদে মেয়েকেও ক্লাসরুমে চলে আসে, তবে আজ সামনে বসেনি, আমার বরাবর পিছনে বসছে।
আর রাগে টমেটোর মতো লাল হয়ে গেছে। ইস, মেয়েটা যদি সামনে বসতো তাহলে আর চোখে দেখতে পারতাম। এখন তো আর পিছু ঘুরে দেখতে পারবো না। আমার সাথে আরও একটা নতুন বন্ধুর পরিচয় হয়, আব্দুল্লাহ। ও আমার পাশেই বসছে। আমি আব্দুল্লাহকে একটা কলম দিয়ে গুঁতো দিয়ে, এই আব্দুল্লাহ, দেখতো পিছনের মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে কিনা। আরে কোন মেয়েটা? পিছনে তো অনেক মেয়ে আছে। আরে সবচেয়ে সুন্দর মেয়েটা, হলুদ পরি, মেঘ। দেখতো চেয়ে আছে নাকি। ধুর, কোথায় মেঘ আর কোথায় তুই? নিজের চেহারা একটাবার আয়না দেখেছিস? একেবারে বান্দর দেখায়। ভাই, এমন কথা বলতে পারলি মনে কষ্ট পাইলাম। আমিও না হয় একটু খ্যাট টাইপের পোলা, তাই বলে কি ও আমার দিকে তাকাতে পারবে না? দূর হলা। আচ্ছা বাদ দে না ভাজলামো, সিরিয়াসলি বল না। আমার দিকে তাকিয়ে আছে। কি রে মামা, প্রেমে পড়ে গেছো নাকি? আরে না, এমন আবুলের সাথে কে প্রেম করবে? ওর প্রতি কেমন যেন মায়া কাজ করে। আরে বাহ, আমার আবুল বন্ধুর মায়াও আছে। আছে তো। সত্যি বলতে কি জানস, তোর এমন সাজ দেখে কোনো মেয়ে তোর দিকে তাকাবে না। তবে মেঘ 2বার তাকিয়েছিল তোর দিকে। তখন হালকা একটু মুচকি হাসি দিয়ে ক্লাসে মনোযোগ দেই। আমি জানতাম মেয়েদের বেশি না চোখের যদি প্রশংসা না করে, বলেন যে খারাপ, তাহলে কিছুটা হলেও রাগে আপনার দিকে তাকাবে আর ভাববে হাতের কাছে পেলে তোর 12টা বাজাবো। আমার চোখ দিয়ে উল্টোপাল্টা কথা বলস, সেটা আমার বোন বলতো সব সময়। মেয়েদের প্রশংসা করলেই গলে যাবে কিন্তু পড়বে না। আরে আপনারা আবার ভাইবেন না আমি মেঘের সাথে লাইন মারতেছি, জাস্ট ফাজলামি করছি। ওর সাথে ক্লাস শেষ করে বাসার দিকে যাচ্ছি, তখনই একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামে আর পাশে মেঘও এসে দাঁড়ায়। বুঝতে পারিনি মেঘ ওর গাড়ি রেখে আমার পিছে পিছে আসলো কেন। তখন পুলিশের গাড়ি থেকে এক ভদ্রলোক নেমে আসে। এই ছেলে, তুমি কি রাফসান? তখন পিছন দিক দিয়ে মেঘ বলল, হ্যাঁ, এই ছেলেটা। এই তুমি নাকি মেঘলা মনির চোখ নিয়ে মন্তব্য করেছো? তোমার এত বড় সাহস মেঘলা মনির চোখ নিয়ে কথা বলো? আজ প্রথমবার দেখে ছেড়ে দিচ্ছি, আবার যদি এরকম করো তাহলে তোমাকে 14 শিকের মধ্যে ভরে দিব। মনে রেখো মেঘলা মনি, তুমি বাসায় চলে যাও। আবার যদি কিছু প্রবলেম করে তাহলে আব্বুকে বলার দরকার নেই, আমাকে বলো, আমি চেষ্টা করব। বলেই ভদ্রলোকটা গাড়িতে করে চলে গেল। আর রাফসান মেঘের দিকে তাকাতেই দেখে মেঘ একটা ভেঙচি দিয়ে চলে গেল। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। সামান্য একটা ফাজলামো করায় এতটা রিকোয়েস্ট করলো কেন? আর কে এই মেঘ, যার কথায় থানার এই পর্যন্ত চলে আসছে? মাথায় সব গুলিয়ে যাচ্ছে, তবে আমার কিছু ভাবার নেই। আমার একটা চুল পরিমাণ বাঁকা করতে পারবে না যেই আসুক না কেন, কারণ আমিও একজন। না থাক বলে কি লাভ। আমি আবারও হাঁটা দেই বাসার দিকে, কিন্তু প্রতিশোধ নেওয়া বাকি ছিল। একটু কাজ করি পাগল বেশে, একেবারে পাগল বলবে সবাই। মাথায় নকল চুল, এত বড় বড় নকল দাড়ি গোঁফ, একটা পুরানো ছিঁড়ে যাওয়া জামার নোংরা প্যান্ট, পুরো পাগল। একটা গোডাউনের বাহিরে বসে আছি আর কিছু ছেলে মেয়ে আমার দিকে পাথর ছুঁড়ে মারছে। ঠিক 2:10 একটা গাড়ি ঢুকে গোডাউনের ভিতরে। তার থেকেও 3 জন মানুষ বের হয়, ভিতরে চলে যায়। দুজনার চেহারা দেখা গেলেও একজনকে দেখতে পারিনি। সে মুখে মাস্ক পরা ছিল, আর একজন ছিল সাগর, অন্যজনকে চিনতে পারিনি। অতঃপর ওখান থেকে সরে আসি। বাসায় এসে হালকা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। না, আজকে বসে বসে প্ল্যান করতেছিলাম ওদের শেষ করার জন্য। কত না দিন অপেক্ষা করেছি, হয়তো এবার পূরণ হবে প্ল্যানটা। চট্টগ্রাম ভার্সিটি থেকে ঢাকাতে আসতে হয়েছে ওর জন্য। আজকেই অ্যাটাক করব ভাবছি, আবার ভাবি না, এত তাড়াহুড়ো করলে চলবে না।
মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তখন আব্দুল্লাহকে ফোন দেই, আমার গোপন নাম্বার দিয়ে, সেটা ওর কাছে বস হিসেবে সেভ করা। আব্দুল্লাহ আমাকে কখনো দেখেনি, চিনেও না, আমি ওকে চিনি। ওর ছবি দেখছিলাম। আমি আব্দুল্লাহকে ফোন দিতেই, আসসালামু আলাইকুম বস, EB30 বলছি। এই তোমাকে না বলছি আমাকে বস বলবা না। সরি স্যার। ওই তোমার প্রবলেম কি আব্দুল্লাহ? আমি বলছি না সব সময় নাম ধরে রাখবা? আর আমরা তো সেম বয়সী। তুমি আমার কাছে কাজ করো দেখে কি বস বা স্যার বলতে হবে? ওকে শাহিদুল বস। আবার বস? সরি শাহিদুল ভাই। হ্যাঁ এবার ঠিক আছে। তোমাকে আর যে দুইজনকে আমার মিশনে অ্যাড করেছিলাম, তোমাদের তো প্ল্যান সেট করে দিয়েছিলাম, তা কী রকম চলছে? ভাই আমি তো ভার্সিটির মধ্যে ঢুকে গেছি, বাকি দুজন EC30 EH30 এদের খোঁজ পায়নি। ওয়েট, আমি ওদের তথ্য বের করে সেন্ড করছি। আর আমি সব সময় তোমাদের চোখে রাখছি, সব কিছু দেখতেছি, শুধু সময়ের অপেক্ষা। সময় হলে জানাবো কখন অ্যাটাক করতে হবে। বলেই ফোন কেটে দিলাম। আর SA30 EH30 সব তথ্য আমার ফাইলে সার্চ দিলাম। একটা আশ্চর্যের বিষয় হলো EH30 সব তথ্য পেয়েছি, কিন্তু SA30 কিছু তথ্য পাইনি, শুধু নাম ছাড়া। মাথাটা নষ্ট, ওর তথ্য মুছে গেল কিভাবে? সাথে সাথে কন্ট্রোল অফিসে ফোন দিলাম। আমার তথ্যগুলা ওখানে সুরক্ষিত থাকে, আর সেখানে দিয়েই সব কিছু নিয়ন্ত্রণ করতাম। ওই কোন শালায় আমার ফাইল দিয়ে SA30 সব তথ্য মুছে দিছে? তার নাম কি তাড়াতাড়ি বল। আরে আমি ছাড়ছি না। সরি বস, আসলে ফাইলে প্রবলেম হচ্ছিল, তখন ঠিক করার সময় হয়তো মুছে গিয়েছে। কিছুদিন সময় দিন, আমরা বের করে দিচ্ছি। ওকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আমার ওর সব তথ্য চাই। ওকে বস। তারপরেই আমি ফোনটা কেটে দিয়ে আব্দুল্লাহকে মেসেজে EH30 তথ্য পাঠিয়ে দেই। সৈয়দ ইকরামুল হক, ভার্সিটির বাইরে রাস্তার উপর সাইডে তিশা হোটেলের একজন কর্মচারী। ওখানে ওর নাম রবি লিখে একটা টেক্সট দিয়ে দেই। আর আমি তো ইকরামের ছবি দেখছি ওর তথ্যে। এখন শুধু SA30 সব কিছু পেলেই আবার মিশন শুরু। তার মধ্যে কাউকে ধরা দেওয়া যাবে না। কাজ করতে করতে প্রায় রাত 11টা বেজে যায়। তখন মেঘের কোথাও মনে পড়ে, তাই মেঘের একটা ছবি ছিল আমার কাছে। যখন প্রথম দিন ওর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম, সেদিন ওর কাছ দিয়ে ছবিটা পড়ে যায়, আর আমি সেটা কুড়িয়ে পাইছিলাম। সেই ছবিটা দিয়ে আমার কন্ট্রোল রুমে ফোন দিয়ে বলছি সকালের মধ্যে এর সব তথ্য চাই। তারপর হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে। তবুও যেতে হবে ভার্সিটি, কারণ ওখানেই সব কিছু একদিনও মিস দেওয়া যাবে না। তাই আমার পুরানো গেট আপ, ঢিলে ঢালা শার্ট, মাথায় তেল দিয়ে একেবারে নম্রভদ্র ছেলের মতো সাজ দিয়ে চলে আসছি ভার্সিটিতে। ভার্সিটিতে আসার আগে মেঘের তথ্যটা জানতে পারি। পুলিশ কমিশনারের একমাত্র মেয়ে। গেট দিয়ে ঢুকতেই চোখ দুটো সাগর আর জ্যোতির দিকে চলে যায়। তখন নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরে পড়ে। আমি কি করলাম এটা? জ্যোতির ভোলা মনের সাথে এমন নাটক করে সাগরের মতো মাস্তানের জীবনে জড়িয়ে দিলাম। সাগরের জীবনের এখন কোনো দাম নেই। 10 দিন বাদে ওকে মরতে হবে। যে ওই রিফাতের সাথে থাকবে তাকেই মরতে হবে। চোখ দুটো মুছে কিছু না জানার ভাব নিয়ে সাগর আর জ্যোতির কাছে যেতেই সাগর আমাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাই, তোর জন্য আজ আমি আমার জ্যোতিকে পেয়েছি। তোর এই উপকারের কথা সবসময় মনে থাকবে। থ্যাংকস ভাইয়া, আপনি না বললে বিশ্বাসই করতাম না সাগর আমাকে এতটা ভালোবাসে। আমি কি বলবো, জ্যোতির মুখের দিকে এখন তাকাতে পারছি না। ওখান থেকে চলে আসছি, দাঁড়াতে পারছি না আর। এখন যদি জ্যোতিকে সব বলি, জ্যোতি বিশ্বাসও করবে না। চোখ দুটো মুছতে মুছতে ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে মেঘ ডাক দিল,
আমি দাঁড়িয়ে যাই। মেঘ কাছে আসলেই আমি ওর দিকে তাকাই। এই রাপু, তুমি কান্না করতেছো? ভার্সিটির কেউ কিছু বলেছে? না, এমনি। আরে এমনি এমনি কেউ কান্না করে নাকি? কিছু তো একটা হয়েছে, বলো, আমি দেখে নিব। কিছু হয়নি, চোখে ময়লা গেছিল। আর তুমি আমাকে ডাকলে কেন? থ্যাঙ্কস বলতে আসছিলাম। থ্যাঙ্কস কেন? আমার বান্ধবীর প্রেমে সাহায্য করার জন্য। ওর কথা বলতেই আবার মন খারাপ হয়ে গেল। মাথা নিচু করে ওখান থেকে সরে আসতে চাইছিলাম। এই রাপু, ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি বলেই আবার হাঁটা শুরু করেছি। এই, তুমি আমাকে ইগনোর করতেছো কেন? হুম। বুঝতেই যখন পারছ তখন আমার পিছু নিচ্ছ কেন? ও, তোমার সাথে আগ বাড়িয়ে কথা বলতেছি বলে কি তোমার ভাব বেড়ে গেল? কোনো উত্তর না দিয়ে হেঁটেই যাচ্ছি মনমরা হয়ে। তখন মেঘ আবার কি মনে করে আবার আমার কাছে আসে। আসলে মেয়েটার মনে কোনো হিংসা নেই, একদম পরিষ্কার। তাই তো বারবার কথা বলতে আসছে। আমিও ওর প্রতি দুর্বল হয়ে পড়তেছি ধীরে ধীরে। তাই ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি। কথাগুলো ভাবতে ভাবতে মাথা নিচু করে হাঁটতেছি। তখনই কারো সাথে ধাক্কা লাগে আমার। তাকিয়ে দেখি সিনথিয়া, ভার্সিটির সবচেয়ে ভাবওয়ালি মেয়ে, একটু ধেমাগি মেয়ে। আর সাথে সাথেই ঠাস করে আমাকে একটা চড় দিয়ে বসে। কথা থেকে আসে যে এসব ছোট লোকের দলগুলো, যত সব সুন্দরী মেয়ে দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছা করে? বদমাস লুচ্চা ছেলে। আপু, দোষটা তো আপনার ছিল। আবার মুখে মুখে কথা বলিস? বলেই আবার একটা চড় দিতে যাবে, তখনই মেঘ ওর হাত ধরে ফেলে। মেঘ, দেখ, তুই এসবের মধ্যে আসিস না। এসব ছোট লোকদের শিক্ষা না দিলে হয় না। দেখো, মানুষের টাকা পয়সা থাকলে বড় লোক হয়ে যায় না, একটা সুন্দর মন থাকতে হয়। তুই আমাকে জ্ঞান দিতে আসছিস? শোন, আজকাল মন দিয়ে কিছুই হয় না, টাকা লাগে, টাকা। তুই মনের মর্ম বুঝবি কি করে? তোর তো মন নামের কোনো জিনিসই নেই। তুই এত চড়ছিস কেন? আমি কি তোকে মারছি? ওকে মারছি। তুই মারবি কেন? দোষটা তো তোরই ছিল। ওর জন্য এত দরদ কেন? ও কি তোর বয়ফ্রেন্ড হয় নাকি? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, ওকে আমি ভালোবাসি। কথাটা বলতে দেরি পুরো ভার্সিটি নিস্তব্ধ। সবাই অবাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ ওর জন্য ভার্সিটি সবচেয়ে ধনী বাবার ছেলে, হ্যান্ডসাম ছেলেগুলোও ওর জন্য পাগল। আর ও কিনা একটা আবুল মার্কা ছেলের সাথে প্রেম করে। আমি তো আরও অবাক। কোনো ছেলেই আমার সাথে ভালো করে বন্ধুত্ব করতে আসে না। মেঘ কি পাগল হলো নাকি? আমার এই রূপকে সবাই ঘৃণা করে, তবুও মেঘ বারবার কেন আসছে? আমি আর চুপ থাকতে পারলাম না, মাথাটা জাগিয়ে, এই মেঘ, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? অসুস্থ আছো নাকি? না, আমি অসুস্থ না, আমি পাগলও না। আমার মন চুরি করেছো তুমি, তুমিই অপরাধী। আমি কিভাবে তোমার মন চুরি করলাম? কিভাবে অপরাধী হলাম? আমি তো সব সময় তোমার থেকে দূরে দূরে সরে থাকছি, যাতে দুর্বল না হয়ে পড়ো। তোমাকে কেন, কোনো ছেলেমেয়ের কাছে যাইনি আমি গরিব, নিজের খাবার জোগান দিতেই রাত্রিবেলার ঘুম হারাম হয়ে যায়। তোমার প্রবলেমটা কি জানো? না। নিজেকে সব সময় ছোট করে দেখো। আমি তো তোমার টাকা পয়সা দেখে মন দেইনি, আর তুমি তো আমাকে ইগনোর করেই চলেছো। সেটাই তোমার বড় ভুল। তুমি আমাকে ইগনোর করে চলেছো, আমি ততটা তোমার কাছে চলে আসছি। কোনো ছেলে প্রথম আমাকে ইগনোর করে চলেছে, নিশ্চয়ই তার মধ্যে কিছু লুকিয়ে আছে। সেগুলো ভাবতে ভাবতে কখন যে তোমাকে মন দিয়ে দিয়েছি বুঝতেই পারিনি। তোমার মেয়েদের প্রতি সম্মান দেওয়া, আর একটা বিষয়, যখন কথা বলো হয়তো চোখে চোখ রেখে, না হয় একেবারে পায়ের দিকে তাকিয়ে। তোমার মতো অন্য একটা ছেলে আমার সাথে কথা বলতে দেখিনি, সবসময় ফ্ল্যাট করার চেষ্টা করে গেছে। দেখো, তুমি এখন আবেগের মধ্যে আছো। তুমি আমার অতীত বর্তমান বলতে কিছুই জানো না। তোমার সাথে আমার দেখা মাত্র 5 দিনের। আমাকে দেখে কি কচি খুকু মনে
মনে হয় তোমার? আর তোমার অতীত বর্তমান দিয়ে কিচ্ছু হবে না। তুমি ভবিষ্যতে কি হবে বা আজ তুমি নিজেকে পাল্টিয়ে ফেলবে সেটা বিষয়। আমি তোমার অতীত দেখে মন দেইনি, আমি তোমাকে পাল্টে ফেলবো। 5 দিন ভালোবাসতে 5 মিনিটও সময় লাগে না। ভালোবাসাটা মন থেকেই আসে, কখন কার ওপর মন আসে সেটা কেউ জানে না। আমি যেমন আছি ভালো আছি, তোমাকে ভালোবাসতে পারবো না বলেই ক্লাসের দিকে হাঁটা দিচ্ছি। তখনই মেঘ পিছন দিয়ে ডাক দিয়ে বলতে থাকে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি আর অন্য কারোর কথা ভাবতেই পারবো না। তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আমাকেই ভালোবাসতে হবে। আমি আর মেঘের কথা কানে না দিয়ে ক্লাস করতে চলে গেলাম। ভালো হতে এসেও ভালো হতে পারলাম না। প্রতিশোধের নেশায় আর কাজের চাপে খুন করতেই হবে, যে করেই হোক। এই আর গ্যাংটাকে শেষ করতে হবে। চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর আমার রাগ প্রতিশোধের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। কথাগুলো ভাবতে ভাবতে ক্লাসে চলে আসি। আজ কেমন যেন নিজের উপর বিরক্তি বোধ করছি। একটা মেয়ের জীবনে একজন সন্ত্রাসীর জন্য ভালোবাসা জাগিয়ে তুলছি। আমি কি এই পাপে শাস্তি পাব, নাকি শুধরে নিতে পারবো? জ্যোতি তো আমাকে আরও বিশ্বাস করবে না হয়তো। আমি আমার সিটে বসে এগুলা একটা ডায়েরিতে লিখতেছিলাম। তখনই মেঘ, জ্যোতি, সাগর ক্লাসরুমে আসে, আর তখন সবার উদ্দেশ্য করে বলতে থাকে, জানি না আমি কীভাবে তোমাদের বলবো, তবুও বলছি। আমি আর জ্যোতি আর মাত্র 11 দিন পরে বিয়ে করছি। তাই আজ আমার সকল বন্ধুবান্ধবী ক্লাসমেটদের নিয়ে একটা পার্টির আয়োজন করছি। সবাইকে পার্টিতে আসার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, আমার আর জ্যোতির এক করার পিছনে আমার বন্ধু অ্যান্ড ভাই ওর অবদান বেশি রয়েছে। তখন সাগর আমাকে ডেকে নিয়ে সবাইকে দেখিয়ে দেয়, আর সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আমার মতো হাবলু মার্কা ছেলে কি করে সাগরের বন্ধু হতে পারে? কিন্তু আমার চিন্তা তো অন্য একটা। জ্যোতি আর সাগরের বিয়ে এত তাড়াতাড়ি, কিছু তো একটা করতে হবে। ওই সাগর, এত তাড়াতাড়ি বিয়ে করতেছিস কেন? আগে প্রেম কর কিছুদিন, দুজনকে জেনে নে, তারপর না হয় বিয়ে করবি। ভাইয়া, আমি আর সাগর দুজনকে ভালোবাসি। এটাই হলো আমাদের এখন পরিচয়। সাগর আমার আর আমি সাগরের, আর কোনো পরিচয়ের দরকার হবে না। যদি ওর কোনো খারাপ অভ্যেসও থাকে তাহলে আমি ঠিক করে নিব ভালোবাসা দিয়ে। আমি দেখতে চাই না সাগরের অতীত ভবিষ্যৎ এই কি হবে, সেটাই বিশ্বাসী আমি। আর ভাইয়া, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আপনি আমার বড় ভাই হয়ে আমাদের জন্য দোয়া করবেন। আমার কোনো ভাই নেই, তা আপনাকে ভাই বানালাম। জ্যোতির কথা শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলি, আর ওখান থেকে বাইরে বেরিয়ে চলে আসি। জ্যোতির কথা শুনে কিছুটা ইমোশনাল হয়ে পড়তেছিলাম। তবে ভাবার বিষয়, এটা নিয়ে নিরিবিলি ভাবব। ক্লাসরুম দিয়ে বাহিরে হয়ে দেখি আব্দুল্লাহ মাঠের এক কোণে দাঁড়িয়ে মেয়েদের ক্লাস করার চেষ্টা করতেছে। ওর অবস্থা দেখে এমনি হাসি পাচ্ছিল আমার। আমি ওর দিকে যাব, তখনই মেঘ পিছন দিকে আমার হাতটা ধরে ফেলে। রাফু, একটাবার দেখো প্লিজ। সত্যি তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার মাঝে তোমার টাকা পয়সা, তোমার অতীত, এগুলো কিছুই আসবে না। শুধু আমাকে ভালোবেসে ভবিষ্যৎটা সুন্দর করে সাজিয়ে দিবে আমার। মেঘ, ফাজলামো একটু বেশি হচ্ছে। আমি কখনোই তোমাকে বিয়ে করে সুখী রাখতে পারবো না। তাহলে কেন তোমার জীবনটা নষ্ট করব? বাদ দাও। বলেই ওর থেকে হাতটা সরিয়ে আব্দুল্লার কাছে চলে যাই। তবে পেছন ফিরে 2 বার মেঘকে দেখছি, কার সাথে যেন ফোনে কথা বলতেছিল। মনের মধ্যে কেমন যেন কামড় দিয়ে উঠল। কি হতে চলছে? মেঘ কি ওর আব্বুকে বলে দিবে? তাহলে তো ঝামেলা হয়ে যাবে। মাথায় বাড়তি টেনশন, চাপটা সহ্য করতে পারছি না। তাই তাড়াতাড়ি ভার্সিটি ত্যাগ করতে চাচ্ছি। আর গেট দিয়ে বাহির হব, তখনই আব্দুল্লাহ আমাকে ডাক দিল। কি রে রাফু, কোথায় যাচ্ছিস? বাসায় চলে যাব, ভালো লাগছে না। আমি একটু ভাবলাম তোকে নিয়ে একটু বাইরে যাব।
না ভাই, আজ না, অন্য একদিন। দূর ভাই, মাত্র 10 মিনিট। আচ্ছা, ওকে। তারপর দুজনে ভার্সিটি ত্যাগ করে রাস্তার ওপাশে একটা হোটেলে ঢুকলো। আব্দুল্লাহ, আরে ভাই, এখানে কেন নিয়ে আসলি? আরে একটু খাওয়া দাওয়া করবো, তাই তোকে নিয়ে আসি। আমি মনে মনে হাসতেছি। আব্দুল্লাহ, তুই কিসের জন্য এখানে আসছিস আমি জানি, তবে তোর বুদ্ধির তারিফ করতে হয়, কারণ একা আসলে যে কেউ সন্দেহ করতে পারে, তাই আমাকে সাথে নিয়ে আসছে। আমরা ভিতরে ঢুকে একটা কর্নারে টেবিলে বসি। রাফু, কি খাবি বল? ভাই, আমার কাছে টাকা নেই, তুই খেতে থাক। হ্যালো বদমাইশ, তুই কি মনে করছস আমি তোর কাছ থেকে টাকা নিব খাওয়াতে? যখন আমি নিয়ে আসি তখন বিলটাও আমি দেব, বুঝলি? এবার বল কি খাবি? শুধু একটা জুস। আর কিছু খাবি না? না, এতেই হবে। আচ্ছা। তখন আমার জন্য একটা জুস এনে দেয়। আব্দুল্লাহ ওয়াশরুমের বাহানা দিয়ে চলে গেল আমার কাছ থেকে। আমিও কিছু না বোঝার অভিনয় করেই যাচ্ছি। কিছুক্ষণ পর আব্দুল্লাহ এসে বাইরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছে। আমার মনে তখন সন্দেহ ঢুকে যায়, কিছু হলো না তো আবার। বাহির হয়ে আমি আব্দুল্লাহর থেকে একটু আড়াল হয়ে ওকে ফোন দেই বস হয়ে। তখনও বলল সব ঠিকই আছে। একটু নিশ্চিন্ত হলাম। ভালো লাগছিল বলে একটা গান শুনব। তখনই আমার সামনে 3টা গাড়ি থেকে 10 জন পালোয়ানের মতো শরীর দিয়ে আমার সামনে দাঁড়ায়, আর আমি মনে হচ্ছে তাদের কাছে পিঁপড়ে মাত্র। কিছু বুঝে ওঠার আগেই আমার মুখে টেপ আর হাত দুটো বেঁধে ফেলে, আর মাঝের লাল গাড়ির ভিতরে ঢুকিয়ে ফেলে। কিন্তু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে গেল। গাড়িটাও চলতে শুরু করলো। গাড়ির ভিতরে আরও একজন ছিল। আমাকে যেখানে ঢোকানো হয়েছে আমি ঘুরে তার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। চিৎকার দিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে, কিন্তু পারতেছি না। মুখে টেপ লাগানো, চোখের ইশারা দিয়ে টেপ খুলতে বলতেছি আর কথা বলার চেষ্টা করতেছি। তখনই আমাকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আর আমিও চুপ হয়ে গেলাম। তখন হালকা করে আমার মুখটা খুলে দিল, সম্পূর্ণ না, অর্ধেক। আর তার মধ্যেই বলে উঠলাম, মেঘ, তুমি? হ্যাঁ আমি। কোনো প্রবলেম? হ্যাঁ প্রবলেম তো। আমাকে এমন করে তুলে নিয়ে আসার মানেই হয় না। তোরে তুলে আনছি, ভালো করেছি। কিছু করতে পারবি তুই আমার? এখন চুপচাপ বসে থাক, না হলে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা দিয়ে দাও, তবে হাতটা খুলে দাও, তারপর ধাক্কা দিও। আচ্ছা হাত খুলে দিচ্ছি, বেশি ভাব দেখালে একেবারে মাথায় খুলে উড়িয়ে দিব। একটা পিস্তল আমার মাথায় ঠেকিয়ে, এই কি করতেছো এটা? এসব কেন? তোরে সাজতা করার জন্য, একটু বেশি ভাব নেওয়া, তাই না? দিব, ট্রিগারটা টিপে দিব। এই একদম পাগলামি করবে না, আমি কিছু করব না। এই যে চুপ করে বসে রয়েছি। এই তো ভদ্র ছেলে, চুপটি মেরে বসে থাকো। আর শোনো, লাভ ইউ। ওর কথাটা কানেই নেইনি। আমি বসে আছি আনমনা হয়ে, বাইরের দিকে তাকিয়ে। পাগলি একটা। আমি তো 10 দিন পরে একটা অপারেশনে যাব। সেখানে যদি আমার কিছু হয়ে যায় তখন কি বলবো মেঘকে? ও তো আরও ভালোবাসতে থাকবে তখন। আমি রাজি হই না, ওর পিছনে ঘুরঘুর করি না, শুধু একটা কারণেই, আর গ্যাংটাকে শেষ করতে হবে। তাতে যে কোনো কিছু হয়ে যেতে পারে আমার। আমিও ওর প্রেমে পাগল, নীরবে রেখে দিয়েছি। জানি না কখনো প্রকাশ করতে পারবো কি না। মনের মধ্যে ভালোবাসাটা ওর জন্য ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে। কাউকে পাচ্ছি না দেখাতে, আর না পাচ্ছি বলে দিতে। খুব কষ্ট হয় ভালোবাসাগুলো বুকে জমিয়ে রাখতে। আমার মনে প্রতিশোধ ছাড়াও ভালোবাসার একটা জায়গা আছে, সেখানে মেঘের জন্য জায়গা হয়ে গেছে। সেই প্রথম দিন থেকে ধীরে ধীরে ওর উপর আরও দুর্বল হয়ে পড়ি, তবে বুঝতে দেইনি কখনো।
লুকিয়ে লুকিয়ে মেঘের অনেকগুলা ছবিও তুলেছিলাম। সেগুলোই রাতে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে থাকি। হঠাৎ করেই বুকের বাম পাশে একটু ব্যথা অনুভব করতে পারছি। কি করব, এই ব্যথা তো ইদানিং বেশিরভাগ সময় রাতে ওঠে। পাশে মেঘ একটু নড়া দিয়ে বসতেই আমি মেঘের দিকে তাকাতেই আর দেখতে পাই ওর চোখের কোণে 2 ফোঁটা পানি। তার মানে মেঘ কান্না করতেছে। হ্যাঁটা কেমন, মেঘের চোখে পানি আসলে আমার বুকের বাম পাশে ব্যথা শুরু হয় কেন? এটা কি মনের কোনো বাঁধন নাকি অন্য কিছু? হাঁ করে তাকিয়েছিলাম মেঘের দিকে। ঠিক তখনই মেঘ চোখের পানিটুকু মুছে ফেলে আর আমার বুকের ব্যথাও কমে যায়। কমে যায় বললে ভুল হবে, শেষ হয়ে যায়। এমন হাঁ করে কি দেখতেছো? ওই যে বাইরে কতগুলো মেয়ে গেল এইমাত্র, তাদের দেখছি। আহা কি সুন্দর। কি? আমার থেকেও ওই মেয়েগুলো সুন্দর? আঙ্কেল গাড়ি থামান তো, আমি দেখি মেয়েগুলো কত সুন্দর। সাথে সাথে গাড়ি ব্রেক করে সাইড করে রাখলো। আর মেঘ গাড়ি থেকে নেমে দেখে কিছু মেয়ে ফুল বিক্রি করছে। 12 অথবা 14 বছর হবে মেয়েগুলো। তখন কি বলবে ভাবতে পারছিল না, তাই মেঘ ওদের কাছে গিয়ে সব ফুল কিনে নিয়ে আসে আর সবগুলা ফুল ওকে দিয়ে, এই নাও তোমার পছন্দের মেয়েদের সব ফুল নিয়ে আসছি। মেয়েগুলোকে তো আর আনতে পারবো না, তাই মেয়েগুলোর ফুলগুলি নিয়ে আসছি। আমি ফুল দিয়ে কি করব? এগুলো নিয়ে তুমি বসে থাকো। আর হ্যাঁ, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। কোনো কথা হবে না, আমার সাথেই যেতে হবে। আবারও আমাদের মাঝে নীরবতা। ঠিক তখনই আমার গোপন নাম্বারে কনফারেন্সে কল আসে। কলটা আব্দুল্লাহ দিয়েছে। মেঘ, একটা ইয়ারফোন হবে? কেন? আমার ফোনে একটা কল আসছে, একটু শুনতাম, একটু বেশি জরুরি। তারপর মেঘ ওর ব্যাগ থেকে একটা ইয়ারফোন বের করে আমাকে দেয়। আর আমি ফোনে ইয়ারফোন লাগিয়ে কলটা রিসিভ করে বুঝতে পারি আব্দুল্লাহ আর শিমুল, সাথে আমি আছি। এই শিমুল, শাহিদুল ভাই আজ 2:40-এর মধ্যে ফ্যাক্টরির উপর কড়া নজর দিয়ে রাখতে বলেছে। আমিও আছি, আর তুইও থাকবি। কিন্তু বসকে তো দেখলাম না। দেখতে হবে না, সময় হলে ভাই নিজেই দেখা দিবে। ও বুঝেছি, সবার আড়ালে থেকে সবকিছু পরিচালনা করতেছে। বুঝতে পারছিস এখন? কাজের কথা বল। আমি প্রায় সময় ওখানে গোপন ভেসে ফুচকা নিয়ে বসি, আজও ফুচকা নিয়ে বসবো। ওকে ডান, আমি তাহলে রিক্সা নিয়ে বসে থাকবো। আর বসকে আসবে ওখানে? জানি না, আসতেও পারে। ওকে বলেই ফোনটা কেটে দিল। আমি নীরবে সব শুনে গিয়েছি আর হাসতেছি মনে মনে। ওদের দেখি কিভাবে নিজের পরিচয়টা গোপন করে। আমি মেঘের ইয়ারফোন ফিরিয়ে দিয়ে বসতেই একটা কাজী অফিসের সামনে গাড়িটা থেমে যায়। আমি তো থ মেরে বসে আছি। মেঘ কি আমাকে বিয়ে করতে এখানে ধরে নিয়ে আসছে নাকি? এসি কারের মধ্যেও আমার মাথা দিয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেছে। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মেঘ এখানে কেন? বিয়ের জন্য। কি? বলেই গাড়ির দরজাটা খুলে এক দৌড়। তবে বেশি দূর যেতে পারলাম না। মেঘের পালোয়ানগুলার কাছে তো আমি মাসি মাত্র। দৌড়ে একজনের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আর আমাকে চ্যাংদোলা করে কাজী অফিসের মধ্যে নিয়ে যায়। প্লিজ মেঘ, নিজের এত বড় সর্বনাশ করো না। আমার জীবনের সাথে জড়ালে তুমিও বাঁচতে পারবে না। চুপ করবে তুমি? আমি বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি কি করব এখন বুঝে উঠতে পারছি না। কি করব না করব, দৌড়ও তো দিতে পারছি না। চারপাশে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে মেঘের লোকজন। মেঘ, আর একটিবার ভেবে দেখো প্লিজ। তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি কে, কি করি, আমার অবস্থা, গরিব ঘরের ছেলে। ওই চুপ থাকবি তুই, না হলে আমার মেজাজ গরম হলে কিন্তু তোকে কি করি নিজেও জানি না। কাজী সাহেব, সবকিছু তৈরি তো? জি, মানকি সব তৈরি। জি, আপনি ভেতরে গিয়ে সবকিছু তৈরি করেন, আমরা আসতেছি। তখনই কাজী সাহেব ভিতরে চলে যায় আর আমি হা করে তাকিয়ে আছি মেঘের দিকে। মেঘ কি করতেছে এগুলো? হেই মেঘ,
কি করতেছো এগুলো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা তো ঠিকই আছে। কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো প্রবলেমই। আমি চাই না এই বিয়ে হোক, তাও তুমি এমন করতেছো বোকামি। আমি যথেষ্ট বড় হয়েছি, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হয়েছে। আমি যেটা ভালো মনে করেছি সেটাই করতেছি। তুমি কি একটাবার আমার সম্পর্কে জেনেছো? আমি কে, আমার পরিচয় কি, কোথা থেকে এসেছি? এগুলো তো কিছু জানো না। তাহলে এমন কেন করছো পাগলির মতো? হ্যাঁ, আমি পাগলি। তোমার কোনো প্রবলেম আছে? আমার যা ইচ্ছে তাই করব, পারলে বাধা দিয়ে দেখাও। আমি তো হা করে মেঘের মুখের দিকে তাকিয়ে আছি। কি বলে এসব? মেঘ যদি জানে আমার বিষয়, তাহলে হয়তো আর আমার দিকে আসবে না। যখনই আমি মেঘকে বলতে যাব, তখনই মেঘ ওর ব্যাগ দিয়ে মোবাইল বের করে ওর আব্বুর কাছে ফোন দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কোথায় তুমি? শুনতে পাইনি আমি। ওর আব্বু কি বলছে? ওহ ভালো আব্বু, সরাসরি কথা বলি আমি, সেটা তুমি ভালোভাবেই জানো, তাই এটাও সরাসরি বলছি। তোমার মেয়ে একটা মস্তানকে বিয়ে করতেছে, তোমার কোনো প্রবলেম? আমি তো টাসকি পুরাই। মেয়ে কি বলে? বাবার সাথে কি কেউ এমন করে কথা বলে, তাও বিয়ের কথা নিয়ে? আমার মাথা ঘুরতেছে। তার মানে মেয়ে কি সব জানে আমার ব্যাপারে? আমার পুরো শরীর দিয়ে ঘাম ঝরতেছে। এই তো আমার লক্ষ্মী আব্বু। আর আব্বু, ওর পরিবারের কেউ মানবে না। ওর এই বিষয়গুলো তোমাকেই দেখতে হবে। এটাই করো, জানি মনে থাকে। না হলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব। বাই আব্বু। বলেই মেঘ ফোন কেটে দেয়। আর আমি হাঁ করে তাকিয়ে আছি। হ্যাঁ মেঘ, তুমি এমনটা করতে পারো না। তোমার বাবার পাওয়ার আছে বলে যে কাউকে ধরে আনতে পারো না এমন করে, আর জোর করে বিয়েও করতে পারো না। আমি পারি, সব কিছুই পারি। আজ পর্যন্ত যা চাইছি তার সব কিছুই পেয়েছি, আর যেটা পাইনি সেটা জোর করে হলেও নিয়েছি। তাই তোমাকে চাইছি, আর তোমাকে নিয়েই ছাড়বো। তাতে তোমার কোনো প্রবলেম? প্রবলেমে ভরপুর, আবার বলে প্রবলেম কোনো? দেখো মেঘ, এটা ঠিক না। তোমাকে পছন্দ করি, তাই বলে এত কিছু করা ঠিক না। এই থামো থামো, কি বললা তুমি? আমাকে পছন্দ করো, তা আগে বলনি কেন? তাহলে তো কোনো প্রবলেমই নেই। ওয়েট, তোমাকে পছন্দ করি বটে, তেমন ভাবে না। আর আমার জীবনে তোমাকে জড়িয়ে তোমার জীবন নষ্ট করতে চাই না। আমি কে সেটা জানলে হয়তো তুমি আমার থেকে দূরে থাকবে। আমি কিছু শুনতে চাই না, তোমাকে আগেই বলেছি। এখন আবার এসব কেন? আর তুমি আমাকে পছন্দ করো সেটা জানার ছিল আমার। এখন তো কোনো বাধা নেই, আমি সব দেখে নিব। আর তাতেও যদি না হয়, তাহলে তুমি কি পরিচয় দাও? এখন না, সময় হলে বলে দিব। ওকে, তাহলে প্রমিস করো, যতদিন না বলবে ততদিন আমার সাথেই থাকবে। আচ্ছা, যদি বেঁচে থাকি তাহলে তোমাকে সব কিছু বলে দেওয়ার পরেও তোমার সাথে থাকবো। মানে? তুমি বুঝবা না। এখন চলো। কোথায় যাব? কেন? তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায়। আগে বিয়ে হয়ে যাক, তারপর যাব। ওই, তোমাকে না বলছি, এখন না, পরে সময় হলে বলবো। আরে বুদ্ধু, বিয়েটা আমাদের ছিল না। তাহলে কার ছিল? আর তুমি তো তোমার আব্বুকে বলছো তার মেয়ে বিয়ে করতেছে। আরে বুদ্ধু, বিয়েটা আমাদের ছিল না। বিয়েটা হচ্ছে আমার বান্ধবী সোহার, আর ওকে আমার আব্বু মেয়ের মতোই দেখে। আব্বুকে আগেই সব বলে রাখছিলাম। তার মানে দাঁড়ালো আমি বোকা হয়ে গেলাম? কোনো সন্দেহ? তুমি তো এমনিই হাবলু। আমি হাবলো? হ্যাঁ, তাতে কোনো প্রশ্ন? না মানে, মাথা চুলকাতে চুলকাতে নিজের মনে মনেই নিজেকে পাগল বলছি। কিভাবে ওর কাছে বোকা হয়ে গেলাম? মাথা চুলকানো হয়ে গেলে ওদের বিয়ে দেওয়া যাক। চলো। তারপর ওদের বিয়ে দিয়ে সাক্ষী হয়ে সাইন দিলাম আমি আর মেঘ। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 2টা বেজে আসছে। আমার আবার যেতে হবে। মেঘের কাছ থেকে বিদায় নিয়ে খুব দ্রুত চলে গেলাম ফ্যাক্টরিতে।
নিজের পরিচয় প্লাস অদ্ভুত কাজ দিয়ে বাদামওয়ালা হয়ে ওখানে পৌঁছে যাই। আর আগে থেকেই শিমুল আর আব্দুল ওখানে পৌঁছে গিয়েছিল। আমিও গেলাম। ওরা তো আমাকে চেনে না, আবার এইভাবে তো আরও চিনবে না। ঠিক তখনই আমার নজর একটা দোকানের দিকে পড়ে। এ কি, মেঘের গাড়ি এখানে? হতাশ হওয়ার চেয়ে অবাক হয়েছি বেশি। এর মধ্যেই ওই ফ্যাক্টরির মধ্যে 2টা গাড়ি ঢুকে আর আমার মোবাইলে একটা মেসেজ আসে। মোবাইলটা বাদামের উপরে রাখায় সহজে মেসেজটা দেখতে পেলাম। বস, আপনাকে চেনা যাচ্ছে, ওখান থেকে চলে যান। মেসেজটা দেখে আমি চমকে যাই, কারণ এটা একটা আননোন নাম্বার দিয়ে আসে মেসেজটা। চুপিচাপি ওখান থেকে সরে যাই। সরে গিয়ে নিজের পুরানো রূপে মেঘের গাড়ির কাছে চলে যাই। আমার সন্দেহ মেঘের উপরেই থাকে। মেঘ কি SA-30? আমাকে জানতেই হবে কে আমাকে মেসেজ দিল, আর কেই বা আমাকে চেনে। শিমুল আর আব্দুল্লাহ আমাকে চেনে না, তাহলে কে এই ব্যক্তি? প্রশ্নগুলো আমার মাথার মধ্যে ঘুরেছে। মেঘের গাড়ির কাছে যেতেই মেঘকে একটা দোকানের ভিতরে ঢুকতে দেখি। আমিও ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি ও কি করে। মেঘ একটু ঘাবড়ে আছে কিছু বিষয় নিয়ে হয়তো। আমি যে মেঘের পিছু দাঁড়িয়ে আছি সেটা হয়তো লক্ষ্য করেনি। না, মেঘ তো স্বাভাবিকভাবেই দোকান থেকে অনেকগুলো ফল কিনে। কারণটা বুঝতে পারিনি, তাই পিছনে ফিরে চলে আসব। তখনই মেঘ আমাকে ডাক দিল। এই রাফু। আমি ওর ডাক শুনে দোকান থেকে বাহির হলাম। ওর কাছে গিয়ে বললাম, আরে মেঘ, তুমি এখানে? হ্যাঁ, আসছি ফুল কিনতে। তুমি এখানে কি করো? না, আমি একটু হাঁটছিলাম। হাঁটছিলাম মানে? তোমার বাসা থেকে এত দূর হাঁটতে আসছো? আমাকে কি পাগল মনে হয় যে তোমার আজগুবি কথা শুনে বিশ্বাস করব? এখন বলো এখানে কিসের জন্য? এম্মা, এখন কি বলবো? ওকে, আর আমি তো এটাও জানি না মেঘই কি সেই SA-30। কেমন যেন সন্দেহ হচ্ছে আমার। মেঘও হতে পারে, মেঘ তো কমিশনারের মেয়ে, নাও হতে পারে। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে, তবুও সতর্ক থাকতে হবে। মেঘকে আজ বলবো না। যাই হোক, মেঘ চলো ঘুরতে যাই। আমার কথা শুনে মেঘ মনে হলো আকাশ থেকে পড়ল, সেই অবস্থা। সেটা বাহিরে প্রকাশ করার রিয়াকশন, তবে ওর মনে কি আছে? তারপরে মেঘ ফুলগুলো ওর ড্রাইভারের কাছে ফুলগুলো দিয়ে মেঘ আমাকে নিয়ে পার্কের দিকে যাচ্ছে। আমার মাঝে দেওয়ালটা না থাকলে বলে দিতাম। বউ, না থাক, এখন বলবো না। সময় হলে সবই জানতে পারবেন আপনারা। আমি আর মেঘ একটা পার্কে ঢুকে হাঁটতেছি। তখন খেয়াল করলাম মেঘের মতো মডার্ন মেয়ের সাথে আমার মতো খ্যাত ছেলে কিভাবে পার্কে আসে। অনেকেই আমাদের দেখিয়ে তাদের জিএফ-বিএফকে দেখিয়ে হাসাহাসি করতেছে। সেটা মেঘের সহ্য হয়নি। আমাকে টেনে নিয়ে একটা সেলুনে নিয়ে চুলগুলো স্পাইক দিয়ে কাটলো। খোঁচা খোঁচা দাড়িগুলো কেটে শেপ করে দিয়ে দিল। এখন একটু মানুষ মানুষ দেখাচ্ছে আমাকে। নিজেকে মানুষ হিসাবে ধরতো না, এমন করে রাখছি শুধু কাজের জন্য। তারপর আমাকে একটা মার্কেটে নিয়ে কিছু জামা কাপড় কিনলো। আমি একটা কথা বলার সাহস পাইনি ওর মুখের উপর কথা বলতে। আমাকে আমার মাঝে লুকিয়ে রাখা মানুষটাকে বের করে নিয়ে আসে। একটা মিশনের জন্য অনেক কিছু লুকাতে হচ্ছে আমার। আমাকে মানুষ বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেল। আমি মেঘের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। হাসার আগে মেঘ একটা কথা বলে, কাল ভার্সিটিতে যেন এমনভাবেই যাই। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। তারপর চলে আসি বাসায়। বাসায় এসে আমি বসে পড়ি। আমার কাজে শিমুল আর আব্দুল্লাহকে একসাথে কনফারেন্সে কল দিলাম। হ্যালো। হ্যাঁ বস, বলেন। সরি ভাই, বলেন। হ্যাঁ, আজ কি অবস্থা ওখানে? ভাই, ওখানে সব কিছুই ঠিক ছিল, তবে আজ আবিরও আসে ফ্যাক্টরিতে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে অ্যাটাক করার সময় হয়ে গেছে। 2-1 দিনেই অ্যাটাক করতে হবে। ওকে বস। ও ভাই। এখন থেকে শিমল ফ্যাক্টরির সামনে থাকবি, আর RB99 টিমকে তৈরি রাখবি। ওকে? ওকে ভাই।
শিমুল, তোকে কি কি করতে হবে তা তো মেসেজে সেন্ড করে দিয়েছি, দেখে নিস। বলেই কনফারেন্স কল কেটে দিয়ে কন্ট্রোল অফিসে ফোন দেয় অ্যাসেট-হার্টির তথ্য নিতে। এই তোদের কি একটুও বুদ্ধি জ্ঞান নেই? 5 দিন হয়ে গেল, এখনো অ্যাসেট-হার্টির খোঁজ দিতে পারলি না? সরি বস, কাল সকালের মধ্যে আপনার ফোনে মেসেজ চলে যাবে SA-30 এর সব তথ্য। মনে থাকে যেন। জি বস, মনে থাকবে। ওকে। বলেই ফোনটা কেটে দিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে আয়নাতে নিজেকে দেখে তো চিনতেই পারিনি প্রথম, তবে অন্য কিছুও মনে করিনি। নিজের চেহারা লুকিয়ে রাখতে রাখতে নিজেকেই ভুলে গেছি। এই কাজটা হয়ে গেলেই নিজেকে সরিয়ে নেব এই পথ থেকে। তারপর নিজে কষ্ট করে যা আয় করতে পারবো সেটা দিয়ে চলে যাবে। আর কাজ না করলেও চলবে। বাবা যা রেখে গেছে তা দিয়ে আমার জীবন চলে যাবে। তার উপর আমার তো আয় আছেই। নিজের চেহারা আয়নায় দেখছি আর কথাগুলো ভাবতেছি। ঠিক তখনই আয়নায় আমার প্রতিফলনের জায়গায় আমি মেঘকে দেখতে পাচ্ছি। কিভাবে হলো এটা? মেঘ এখানে কেন? নিজের চেহারায় হাত বুলিয়ে দেখি আমি তো ঠিক আছি, শুধু মেঘকে কেন দেখতে পাচ্ছি? প্রথমে একটু ভয় পেলেও সেটা এমনি এমনি কেটে যায়। আর ভাবতে থাকি, মন কি মেঘকে এতটাই চাইছে? এখন নিজের জায়গায় আমি মেঘকে দেখতে পাচ্ছি। আয়নাটার কাছে গিয়ে মেঘের প্রতিফলন যেটা আমার মন থেকে তৈরি হয়েছে তার কাছে গিয়ে ওর গাল দুটোতে হাত বুলিয়ে দেই। মেঘ, তোমার এতটা কাছে থাকতেও বলতে পারতেছি না কতটা ভালোবাসি তোমাকে। কতদিন থেকে ওয়েট করছি তোমার। নিজের পরিচয় গোপন করায় ঠিক করে তোমার সাথে কথাও বলতে পারছি না। এতটা কাছে থেকেও তুমি অনেক দূরে। জানো, প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনই মন চাইছিল দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি আর বলি, আর একটু আদর করে দিতাম তোমার ওই কপালটাতে। কিন্তু ভাগ্য আমার তোমার কাছে চেয়েও কত দূরে ঠেলে দিচ্ছে। আর বেশি দিন না, সময় শেষ হয়ে আসছে। তোমাকে আমার পরিচয় বলে দিব আর তোমার গাল দুটো টেনে দিয়ে বলবো। কল্পনাটা পূরণ না হতেই চোখে ঘুমেরা দিয়ে ফেলে উকি। তাই আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বিছানায় শুয়ে মোবাইলে মেঘের একটা ছবি ওপেন করে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ এখন আমার পাশে, তবে সেটা বাস্তবে না, ফোনের মাঝে। কখন যে চোখ বুজে ঘুমের রাজ্যে চলে গেছি খেয়ালও নেই। সকালে ঘুম ভাঙে আমার কন্ট্রোল অফিস থেকে আসা ফোনে চোখ কচলাতে কচলাতে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আসসালামু আলাইকুম বস, শুভ সকাল। আসসালামু আলাইকুম। এত সকালে ফোন দেওয়ার কারণটা কি জানতে পারি? বস, কালকে রাতে কে যেন ইন্টারনেট ওয়েব দিয়ে আমাদের সকল সিকিউরিটি ফাইলে হ্যাক করে। কি? এত হাই সিকিউরিটি হ্যাক হয়ে কিভাবে? তোরা কোথায় ছিলি? না বস, হ্যাক না। আর আমরা তখন কাজই করতেছিলাম। কেউ একজন আমাদের হাই সিকিউরিটি সব পাসওয়ার্ড জানে, সেটা দিয়েই ফাইল ওপেন করে SA-30 এর সব তথ্য মুছে দিয়েছে। তবে বস, কাল সকালের মধ্যে সব হয়ে যাবে। আপনি সব তথ্য পেয়ে যাবেন। ওখানে শুধু তথ্যটা ডিলিট দেওয়া হয়েছে, ফাইলটা রয়ে গিয়েছে। রিকভার করে ওইটা ফিরিয়ে নিতে পারবো বস। ইস, সকালটাই খারাপ করে দিলি শুভ। সকাল না বলে খারাপ সকাল বলতি, তাহলেও শান্তি পেতাম। যাই হোক, তাড়াতাড়ি কাজ কর, একটু জলদি করিস। হ্যাঁ ওকে বস। আমি ফোনের লাইনটা কেটে দিয়ে এক মাথায় চিন্তা নিয়ে ফ্রেশ হয়ে হালকা খাওয়া করি। মেঘের মতো করে নিজেকে সাজিয়ে চলে আসলাম ভার্সিটি। আজ কেমন যেন নিজেকে আরও বোকা বোকা লাগতেছে। সার্কেসে নতুন জোকার আসছে, সবাই হাঁ করে তাকিয়ে আছে। কি করব বুঝতে পারছি না। তাই এক কোণে একটা গাছের নিচে বসে আছি। আজ অনেকে নিজে থেকে আসছে আমার সাথে পরিচয় হতে। যার দিকে তাকাতো না সেই মানুষও আজ পরিচয় হতে আসছে। বুঝতে পেরে গেছি এই কয়েকদিনে এই যে সৌন্দর্যই সব, একটা মানুষকে তার পোশাক দেখে বিবেচনা করে। আজ আমিও কারোর সাথে কথা বলি না, চুপচাপ বসে আছি। আব্দুল্লাহ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমাকে দেখেও কথা বলল না। হয়তো আমাকে চেনেই না, এমন ভাব করলো।
কিরে আব্দুল্লাহ, বড় হয়ে গেলি? পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কথা পর্যন্ত বলিস না? আমার দিকে ভালো করে তাকিয়ে আব্দুল্লাহ তো অবাক হয়ে তাকিয়ে আছে। রাফু তুই? হ্যাঁ আমি। কোনো প্রশ্ন? না মানে তোর এমন পরিবর্তন কে করলো? মেঘ। কিরে মামা, তাহলে শেষ পর্যন্ত পটিয়ে ফেললি? ধুর হালা, আমি কি বলছি, ওকে পটিয়ে ফেলেছি? ও কালকে আমাকে এগুলা কিনে দিছিল, তাই ওকে দেখাতে এগুলা পরে আসছি। ভাই যা বলো আর নাই বলো, তোকে হেব্বি দেখাচ্ছে। ধুর, পাম দিস না, বেলুন হয়ে ফুলে যাব। তখনই মেঘ আসে আমার কাছে। আজকে তো মানুষের মতো দেখাচ্ছে। সবই তো তুমি করলে। তা তো ভুলেই গিয়েছিলাম মনে হয়। কেন কেন? আমি কি করলাম? প্রতিদিন এসেই ক্লাসে চলে যাও, আজ এখানে বসে আছো আর মেয়েদের দেখাচ্ছ যে আমি স্টাইলিশ হয়ে গেছি। বুঝি বুঝি, সব বুঝি। কি বোঝো? কিছু না, তোমার মাথা। এখন চলো একটু হেঁটে আসি। চলো বলেই দুজনে উঠে হাঁটা দেই। কোথা থেকে যেন রিফাতের লোকজন এসে আমার উপর হামলা করে। কিছু বুঝতে পারি না কি করব। ওরা রিফাতের লোক হলেও সাগরের বন্ধু, আর সাগর তো রিফাতের লোক, নিজ চোখে দেখা। একজন হকি স্টিক দিয়ে একটা হিট করে সোজা মাথায় পড়ে, আর সাথে সাথে মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। যেই আর একটা হিট করবে তখনই সাগর এসে ওর হকি স্টিকটা ধরে ফেলে। তখনই জানতে পারি কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ওদের। মারতে আসছিল একজনকে আর মারলো আমাকে। তখন ক্ষমা চেয়ে ওরা চলে গেলে। সাগর, মেঘ আর আব্দুল্লাহ আমাকে হাসপাতালে নিয়ে আসে। আমি তো ভাবছিলাম ওরা আমাকে চিনে ফেলেছে, কিন্তু না, পরে জানতে পারি এটা ভুল বোঝাবুঝি ছিল। হাসপাতালে নিয়ে এসে আমার মাথায় ব্যান্ডেজ করিয়ে নিল। তখন পর্যন্ত মেঘের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছিল। একটা পলকের জন্য আমার আড়াল হয়নি মেঘ। এই মেঘ, কান্না করতেছো কেন? এই দেখো, ছোট বাচ্চাদের মতো কান্না করতেছো কেন? এই, তুমি কান্না থামাবে নাকি আমিও কান্না করব? ওই, তুমি কান্না করবে কেন? তোমার ব্যথা লাগেনি বুঝি? তোমার মাথা ফাটা দেখে মনে হলো আমার কলিজা ফেটে গেছে। তোমার কষ্টগুলো আমিও বুঝতে পারি। ব্যথা পাইলাম আমি, আর কষ্ট পাও তুমি। ওই চুপ করো, তোমার ব্যথা আমি অনুভব করতে পারি। বলেই মেঘ আমার বুকের উপর মাথা রাখে। আমি কিছু একটা সুখ অনুভব করতে পারতেছি। হার্টবিটটা বেড়েই চলেছে। তখনই মেঘকে আমার হাত দিয়ে সরিয়ে ফেলি। ওই, এটা কি করছো? আমার বুকে তুমি মাথা রাখছো কেন? আমি রাখবো আমার ইচ্ছে হইছে তাই। না, পারবে না। আমি তোমার বিএফ না যে বুকের উপর মাথা রাখবে। একবার না, 1000 বার রাখবো। তোর কোনো প্রবলেম? আর তুই কি বললি? তুই আমার বপ না? তুই বপ না, আমার ভবিষ্যতের স্বামী, বুঝলি? এখন মাথা গরম করে দিলা, চুপ থাকো। আমি তোমার বুকে মাথা দিয়ে থাকবো, আর যদি একটাও কথা বলো তাহলে তো জানোই আমার লোক দিয়ে তুলে নিয়ে যাব। আমার মুখ দিয়ে একটাও কথা বের হলো না। ভয়ের ছাপ মুখের মধ্যে। মিথ্যে ভয়। যারা আমাকে মেরে গেল তাদের তো নিমিষেই শেষ করে দিতে পারতাম। তাহলে তো আমার সব প্ল্যানে পানি পড়ে যেত। সবাই জেনে যেত আমার পরিচয়। তাই নিশ্চুপ হয়ে সব কিছু সহ্য হয়ে আছি। হঠাৎ করে বুঝতে পারলাম মেঘ আমার বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে আছে। ইচ্ছে হচ্ছিল আমিও দুহাত দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু ধরলাম না। এখন মায়া জমানো যাবে না, তাহলে সব সময় শুধু ম্যাগই আমার মাথায় ঘুরবে, কাজের চিন্তা মাথায় আসবে না। কিন্তু কষ্টও হচ্ছে ওর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। কিভাবে যে সারাদিন চলে গেল বোঝা যায়নি। মেঘ এর মধ্যে 2 বার খাবার বাহির থেকে আনিয়ে নিজ হাতে খাইয়ে দিছিল। বিকেল শেষে আমি বাসায় চলে আসি, কিন্তু মেঘকে বাসার ঠিকানা পর্যন্ত নিয়ে আসিনি।
বাসায় এসে চিন্তায় পড়ে গেলাম কি হবে। যদি মারা যাই রিফাতের হাতে তাহলে মেঘের কি হবে? মেঘ তো কষ্ট পাবে, তখন আরও বেশি কষ্ট পাবে। তার থেকে ভালো মেঘকে আমার সত্যিটা বলে দেই। সত্যিটা শুনে যদি কষ্ট পায় তাহলে সুখ আছে সেই কষ্টে। ভেবেই ঘুমাতে যাব, তখনই কন্ট্রোল রুম থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই, বস এখন কেমন আছেন? হ্যাঁ মোটামুটি ভালো। এই তোরা জানলি কিভাবে? কে বলল আমার কি হয়েছে? বস একটা SMS আসছিল অফিসে, সেখানে বলা ছিল আপনি আহত হয়েছেন। কে করলো বা কিভাবে করলো? আমাকে কিভাবে চেনে? আমাদের তো জানা নেই। ওই যে নাম্বার দিয়ে SMS দিছে সেটাকে ট্যাগ কর। বস ওই নাম্বারটা অফ করে ফেলছে সাথে সাথে। আরে তাহলে কার নামে রেজিস্টার করা সিমটা দেখ, আমার মাথা ধরে যাচ্ছে। বস এটাও দেখেছি, একটা বেনামি কার্ড দিয়ে ওপেন করা হয়েছিল সিম কার্ডটা। ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল, আর টেনশনটাও বেশি হচ্ছে। বস টেনশন নিয়ে না, কাল সকালে S30 এর সব পেয়ে যাবেন। ওকে বাই বলেই ফোন কেটে দিলাম। আমার টেনশনটা বেড়েই চলছে, ঘুম পাচ্ছেই না। 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি সব কিছু করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। সাথে আমার পিস্তলটা তো আছেই। আমার কোমরে গুজে রাখা সবাই ধোঁকা দিতে পারে, কিন্তু এটা কখনো ধোঁকা দেয় না। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই মেঘ আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো এখন? শরীরটা কেমন লাগতেছে? তোমাকে কিছু বলতে চাই। বলো। আমার জীবনে যাওয়া অতীত, আমি কে, কি আমার পরিচয়। এখন বলবে কি বলতে চাও? তুমি কে, কি করো বলতে চাইলে বলো, তারপর না হয় প্রেম করব। তুমি বুঝতেছো না কেন? আমি একজন। তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসে। ওর সাথে কথা না বাড়িয়ে মোবাইলটা বের করে SMS-টা দেখি একটা, আর সেখানে একটা ছবি আর সব তথ্য। আমি তো মোবাইলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। এটা কিভাবে সম্ভব? নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। সাগর S30 কিভাবে? তখনই মাথায় আসে S30 পুরো নাম করলে সাগর আহমেদই হয়। তাহলে ওকে তো রিফাত গ্যাংয়ের হয়ে কাজ করতে দেখলাম, তা কি? সেটার সমাধানও পুরো মেসেজটা পড়ে ফেললাম। সাগর রিফাত গ্যাংয়ের হয়ে কাজ করে, সব ইনফরমেশন আমাদের দিত। তাই আমি ওকে সেদিন রিফাত গ্যাংয়ের সাথে দেখি, আর আমাকে ওই মেসেজটাও সাগরই করেছে। যে আমাকে চেনা যায় ওখান থেকে সরে যেতে। আমার মাথায় সব কিছু ঘুরে যাচ্ছে। তাই তো সাগর ভার্সিটির মধ্যে এসে আমার সাথে বন্ধুত্ব করে, রিফাতের গ্যাংয়ের চামচাগুলোর হাত থেকে আমাকে রক্ষা করে। এতক্ষণে আমার সব ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ওর সব পরিচয় গোপন করার কি মানে আছে? আমার কেমন যেন করতেছিল মাথাটা। তখনই মেঘ আমাকে ধাক্কা দেয়। এই রাফু, কি হলো তোমার? মেঘের ডাকে ওর দিকে তাকাতেই দেখি মেঘের পিছন দিয়ে সাগর দৌড়ে আমার দিকে আসতেছে। আর পিছনে রিফাতে 6টা চামচা হাতে ধারালো অস্ত্র নিয়ে সাগরকে ধাওয়া করতেছে। 2টা আঘাতও করেছে সাগরকে। তখনই মাথায় চলে আসে বারবার কেন ওর তথ্যগুলাও মুছে দিয়েছিল, কেন সামনে আসতে চাচ্ছিল না। সামনে আসলেই ওর পরিচয় রিফাত জেনে যাবে, তাই 30 সেকেন্ডের মধ্যে সাগর আমার কাছে চলে আসে, আর আমি কোমরে থাকা পিস্তলটা দিয়ে ঠাস ঠাস করে 6টা শব্দ হয়। আর পুরো ক্যাম্পাস নিস্তব্ধ, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর আমার সামনে 6টা লাশ পড়ে আছে। 2 মিনিটের মধ্যে ক্যাম্পাস ফাঁকা, একটাও মানুষ নেই। আমি নিজেকে একটু গুছিয়ে মেঘকে বললাম, এই হলো আমার পরিচয়, মাস্তান। আমি মাস্তান। আমার জীবনের কোনো মূল্য নেই, যে কোনো সময় জীবন যেতে পারে। তাই তোমার থেকে দূরে দূরে থাকা। তুমি বুঝছো না কেন? তোমার বলা শেষ হয়েছে? আমি এইটা বলবো, তুমি আমার থেকে দূরে থাকাই ভালো। দূরে
থাকবো, এতটা দূরে থাকবো যেখান থেকে তোমার প্রতিটা নিঃশ্বাস গুনতে পারবো আমি। মানে হলো আমরা 2 দিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছি। তোমার মাথা ঠিক আছে তো? আমি একজন মাস্তান। ওলে বাবালে মাস্তান, তুমি হয়তো ভুলে গেছো আমি একজন কমিশনারের মেয়ে। তাতে কি হয়েছে? পুলিশের মেয়ে হলেই কি সব পাওয়া যায়? আর মাস্তান আর পুলিশ কখনো মানায় না। মাস্তান আর পুলিশের মানায় না, কিন্তু পুলিশে মানায় তো মিস্টার সাইদুল ইসলাম রাফসান, ডাকনাম রাফু, সিনিয়র পুলিশ অফিসার, আন্ডার কভার অপারেশন স্পেশালিস্ট, অপারেশন নাম্বার 30। আজ পর্যন্ত একটা মিশনও ফেল হয়নি, আর এটাও ফেল হবে না। আর হ্যাঁ, আমি এগুলো কোথায় জানলাম তা হয়তো বলার দরকারও নেই। তোমার ওই বড় মাথায় হয়তো সব ঢুকে গেছে। দেখা হচ্ছে 2 দিন পরে বিয়ের সময়। আল্লাহ হাফিজ, দোয়া রইল মিশনের জন্য। বলেই মেঘ চলে গেল। আর আমি তো হা করে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছি। তখনই সাগর আমার কাঁধে হাত রেখে বলে, সময় খুব কম, যা করতে হবে তাড়াতাড়ি। ওরা জেনে গেছে আমি কে, তা সতর্ক হয়ে যাবে। তার চিন্তা করিস না, শিমুল পুরো ফ্যাক্টরি ঘেরাও করে আছে পুরো টিম নিয়ে, কিন্তু তা লুকিয়ে কেউ টের পায়নি। ও ভালো, যা কর তাড়াতাড়ি। আর লাশগুলো? ওগুলা দেখার জন্য কিছু লোক আসতেছে, তারা ক্লিয়ার করবে। আর একটু বস পাশে, তারপর সব ভাবা যাবে। তোর উপর ভীষণ চাপ গেল এইমাত্র, ধীরে মাথায় সব করতে হবে। না, আমার কিছু হয়নি। আরে শালা, তোরে বসতে বলছি না, বস। আর বল, সব সময় তোর তথ্য মুছে দেওয়ার কারণ কি ছিল? কন্ট্রোল রুমের নীলা রিফাত গ্যাগের সাথে জড়িত। আজ যখন আমার সব তথ্য তোর কাছে পাঠানো হয়েছে, তখনই সব কপি রিফাতের কাছে চলে গিয়েছিল। তাই আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে, আর ওদের আস্তানাও পাল্টে ফেলবে। ওকে, এখনই মিশনে নামবো। সাথে সাথে শিমুলকে ফোন দেই, আর দিয়ে সব অস্ত্র আর আমার 30 সৈন্যকে তৈরি থাকতে বলি। আর আব্দুল্লাহ এখানে ঘটে যাওয়া সব কিছুই দেখে। বুঝতে পারলো আমি ওদের লিড করতেছিলাম, তবে আমি সাগর, আব্দুল্লাহ, শিমুল এক বেসেরই শুধু মিশন লিডার আমি, তাই বস বস বলেই ডাকে। আমরা ফ্যাক্টরিতে পৌঁছাতে শিমুল ঘিরে ফেলে ফ্যাক্টরিটাকে। ওখানে আবির অ্যান্ড রিফাত দুজনই ছিল, তাই ভালোই হয়েছে। ফ্যাক্টরির কাছে পৌঁছতেই হামলা শুরু করে দিল এআর গ্যাং। তবে আমাদের সাথে পেরে ওঠেনি। আমরা 30 জন, আর ওরা হয়তো 15 জনের মতো হবে। প্রথমে গ্রেনেড দিয়ে প্রবেশ পথ ক্লিয়ার করে ভিতরে ঢুকে যাই। 2টা বুলেট এসেই আমার বুকে লাগে, আর আমি ছিটকে বাহিরে পড়ে যাই। মৃত্যু চোখের সামনে ভাসতেছে। শিমুলকে দেখতে পাই, শিমুলের মাথায় একটা বুলেট ফুটো করে ফেলে, লাশ হয়ে পড়ে গেছে শিমুল। আমি আর পড়ে থাকতে পারলাম না। বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, তাই বেঁচে গেছি। তাই নিজেই একটা 2 হাতে 2টা পিস্তল নিয়ে পুরো গ্যাংয়ের মধ্যে ঢুকে যায়। আর ব্যাকআপের জন্য আব্দুল্লাহ আর সাগর চলে আসে। প্রায় সবগুলোকে মেরে ফেলি। আর কিছু ছিল, 5-6 জন ছিল ভিতরে। আত্মসমর্পণ করে, সাথে রিফাত আর আবিরও। কিন্তু আমি রিফাত আর আবিরকে পুলিশের হাতে তুলে দিতে পারবো না, তাই 2টো বুলেট ঠাস ঠাস করে 2টোকে শেষ করে দেই। নিস্তব্ধ সব। রিফাত আর আবির মাটিতে শুয়ে আছে। রিপোর্টে লিখছি আমার সাথে বন্দুক যুদ্ধে মারা গেছে ওরা। আর এটাই আমার শেষ মিশন ছিল। আমি চাকরি থেকে রিজাইন নিয়েছি। শিমুলের জন্য কষ্ট হলেও মানিয়ে নিয়েছি আমি। অতঃপর 14 তারিখ রাতে রুমের মধ্যে ঢুকতে ভয় করতেছে, হাঁটু কাঁপতেছে আমার। তবুও বুকের সাহস নিয়ে রুমে ঢুকতেই বউ হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। পিছন ফিরে যেই দৌড় দিব, তখনই বউ আমার পাঞ্জাবি টেনে ধরে। ওই যাও কোথায়? আমার ভয় করতেছে। আগে মনে ছিল না আমার সাথে এমন করার সময়? আর হবে না বউটা।
আগে কানে ধরো। এই বাসর রাতে স্বামী কানে ধরে নাকি? হুম। কানে না ধরলে তো বোঝই আমি কি করব। এখন আর তুমি পুলিশ না, এখন আমি পুলিশ, তুমি আসামি। কি বলো? জি হ্যাঁ, এখনই কানে ধরো বলছি, না হলে দিলাম। এই দাঁড়াও ধরছি কানে। বলে যেই কানে ধরবো তখনই মেঘ আমার বউ আমার হাতটা ধরে আমার বুকের মাঝে চলে আসে। এই পাগলটা সবসময় বউয়ের কথা শুনতে হবে না কি? বোক্কা ছেলে, তুমি আমার স্বামী, তাই আজ থেকে তুমি যা বলবে তাই হবে। আর মাঝে মধ্যে তোমাকে আমি ঝাঁটার পিটানি দিব, এর জন্য তুমি সোজা থাকবে। আর যদি আদরে কম হয় তাহলে তোমাকে আবার পানিশমেন্ট দিব, বলে দিলাম। বউরানীটা এখন ঘুমাবো। কোনো ঘুম হবে না। তাহলে কি হবে? জানি না আমি, তবে ঘুমোতে পারেন না। আচ্ছা ঘুমাবো না তাহলে কিন্তু, বলেই ধীরে ধীরে আমি মেঘের দিকে যাচ্ছি। কোনো দুষ্টুমিও হবে না, ওকে? তারপর আর কিছু বলার নেই, ভাগেন আপনারা, আমার বাসর করব। দেখা লাগবে না আপনাদের। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ গল্পটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলি বন্ধুরা, আল্লাহ হাফেজ।